আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 50 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাইসা এখন হাঁটতে পারে, পুরোপুরি ঠিক না হলেও সামান্য কিছু অসুবিধা হয় যেটা হাতের গোনায় ধরা যায় না। সঠিক গাইডলাইনে সুস্থতা হয়েছে, তবে তেজ হাঁটতে দিতে চায় না। আজকে অনেকদিন পর কলেজে যাবে, রেডি হয়ে নিচে নামতে যাবে, তখন তেজ থামতে বলল। রাইসা থেমে ঘুরে দাঁড়ালো। আমি নিয়ে যাচ্ছি। রাইসা আমতা আমতা করে বলল, আমি একা যেতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। বলে রাইসা দরজা পেরিয়ে নিচে নামলো। তেজ শুধু তাকিয়ে আছে, চোখ গরম হয়ে গেল। আশ্চর্য, পা ঠিক হয়েছে বলে কি একা একা যেতে হবে? আর আমি কখন বললাম আমার কোলে নিতে কষ্ট হয়? কুলে না নিতে পেরে আরো শূন্য শূন্য লাগছে। এতদিনের অভ্যাস আমি কি করে হুট করে পরিবর্তন করব? হাত শান্তি পাচ্ছে না, অসহ্য একটা। আমার হাত ওকে কুলে নেওয়ার জন্য অবাধ্য হচ্ছে। এর চেয়ে ভালো তো হাঁটতেই পারতো না। এত তাড়াতাড়ি সুস্থ হতে হবে কেন? দাঁত চেপে তেজ কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎই লম্বা পা ফেলে নিচে নেমে গেল। রাইসা তখন গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। মেহেরিমা নোয়ান নিজে রেডি হয়ে রাইসাকে গুছিয়ে নিয়ে এসেছে। মাহতাব নোয়ান নিজে পৌঁছে দিবেন। গাড়ির দরজা খুলে রাইসাকে উঠতে বলল। ঠিক তখন ওই পেছন থেকে তেজের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মা। মেহেরিমা নোয়ান গাড়িতে উঠতে গিয়েও থেমে গেল। পেছন ফিরে ছেলের জবাব দিল, কি হয়েছে? তেজ কি বলবে বুঝতে না পেরে আবল তাবল বলতে শুরু করলো। তারপর বলল, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘর থেকে পোড়ার গন্ধ পেলাম আসার সময়। কিছু তুলে দিয়েছ মনে হয়। কি বলছিস তুই? আমি কোনো রান্না বসাইনি, তাই পোড়ার কোনো চান্স নেই। যেটা পোড়ার চান্স আছে সেটা আমার ছেলের মন। শেষ বাক্য ধীরে ধীরে বিড়বিড় করে বললেন, যাতে কেউই শুনতে পারলো না। তারপর বলল, ও আমার মনে হলো তাই বললাম, ভুলও হতে পারে। মাহতাব নোয়ান রাইসাকে বলল উঠতে। রাইসা গাড়িতে এক পা দিতে যাবে, সেই মুহূর্তে চিৎকার করে উঠল, বাবা। মাহতাব নোয়ান ভয় পেয়ে দুই হাত বুকের উপর রেখেছেন। ঘুরে বলল, কি সমস্যা তোমার? এই বয়সে কি আমার হার্ট অ্যাটাক করাতে চাও? ছেলে হয়ে আমার উপর কিসের প্রতিশোধ নিতে চাও? তেজ বলল, বাবা এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? মাহতাব নোয়ান বলল, এত জোরে ডাকলে কেন? তেজ বলল, আমি জানতাম না তুমি মেয়েদের মতো এত ভীতু, তাহলে আর এমন করতাম না। নিজেকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিত তোমার। মাহতাব নোয়ান বলল, কি সব ফালতু কথা বলছো? আমি ছেলে নই তো তুমি কোথা থেকে আসলে? নিজের ছেলের মুখে এসব শুনতে হবে আমাকে? মেহেরিমা নোয়ান বাপ ছেলের এমন কথায় রেগে উঠে বললেন, উফ, তোমরা দুজন চুপ করবে। তেজ তোর কি হয়েছে সেটা বল। তেজ এবার গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। তারপর খুবই গম্ভীর মুখে মাহতাব নোয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা আজকে তোমার অফিসে একটা জরুরি মিটিং আছে না? মাহতাব নোয়ান ভ্রুকুচকে তাকালেন, তারপর বললেন, মিটিং? তেজ বলল, হ্যাঁ, সকালে তো ফোনে কথা বলছিলে, আমি শুনেছি। বলেছিলে আজকে মিটিং নাকি খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি এখন না যাও তাহলে দেরি হয়ে যাবে। মাহতাব নোয়ান একটু থমকে গেলেন, তারপর বলল, আমি কি বলেছিলাম? তেজ এক সেকেন্ডও সময় নষ্ট না করে উত্তর দিল, তুমি ভুলে গেছো? এজন্যই তো বলি বয়স হয়ে যাচ্ছে, এখন থেকে সবকিছু নোট করে রাখতে হবে। এই ছেলে, তুমি কি আমাকে বুড়ো মনে করেছো? আমি এখনো জোয়ান আছি, চাইলে আরো 4টা বাচ্চা জন্ম দিতে পারি। আর আমাকে কি সব বলছো? মাহতাব নোয়ান রাগে গর্জে উঠলেন। মেহেরিমা নোয়ান ধমক দিলেন স্বামীকে, তারপর বলল, তোমার দিন দিন কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? সামান্য লজ্জা নেই? তেজ ঠিকই বলেছে, তোমাকে আসলে ডাক্তার দেখাতে হবে। তেজ এবার পুরোপুরি সুযোগ নিয়ে এগিয়ে এলো, বাবা তুমি এখন ওই অফিসে যাও, আমি যাচ্ছি ওকে নিয়ে। তাছাড়া ওর হাঁটাচলা এখন পুরোপুরি ঠিক হয়নি, পথে যদি কোনো সমস্যা হয়। মেহেরিমা নয়ন দুই হাত বুকের উপর ভাঁজ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটের কোণে চাপা হাসি। এতক্ষণ ওনার সব বুঝতে আর বাকি নেই। মাহতাব নোয়ান সন্দেহ ভরা চোখে বললেন, তুই কি আমাকে সরিয়ে দিতে চাইছিস? তেজ গম্ভীর গলায় বলল, আমি কখনোই না। আমি তো শুধু তোমার দায়িত্বশীল ছেলে হিসেবে মনে করিয়ে দিলাম। দায়িত্বশীল? মাহতাব নোয়ান ব্যঙ্গ করে বললেন, তোর মুখে এই শব্দটা শুনে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। রাইসা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, ওর ঠোঁটের কোনো অল্প হাসি খেলে গেল। তেজের এই বাচ্চাদের মতো অধিকার ফলানো কাণ্ডগুলো দিন দিন বেড়েই চলেছে। মেহেরিমা নোয়ান এবার স্পষ্ট গলায় বললেন, ঠিকই তো বলেছে, তুমি অফিসে যাও, আমি গেলে তো আর কোনো সমস্যা নেই। তেজ যেহেতু নিয়ে যেতে চাইছে, যাক না। তেজ এবার একটু জোরেই বললেন, মা। তেজ একটু জোরে বলতে মেহেরিমা নোয়ান ভ্রু তুলে তাকালেন, তারপর বললেন, মানে আমি বলতে চেয়েছি, হ্যাঁ আমি নিয়ে গেলে ভালো হয়। মাহতাব নোয়ান এবার আরেকবার রাইসার আর তেজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, আচ্ছা বুঝেছি, আমাকে সুন্দর করে সরিয়ে দেওয়ার প্ল্যান করেই রেখেছ। আমি আর দাঁড়ালাম না। রাইসা আম্মু, তুমি ওই ফাজিল ছেলের সাথেই যাও, তবে যদি কিছু বলে বা রাগারাগি করে তাহলে আমাকে বলে দেবে, কিন্তু সাবধানে যেও, আর নিজের খেয়াল রাখবে। কলেজে যেতে দিচ্ছি মানে এই না যে তুমি বেশি হাঁটাহাঁটি করে আরো অসুস্থ হও। নিজের খেয়াল না রাখলে তোমার বাবা কিন্তু কঠোর হবে বলে দিলাম। রাইসা হাসলো, এই লোকটা কত আপন, কি সুন্দরভাবে অধিকার দেখালো। এরকম মমতা ভরা শাসন কে পেতে চাইবে না? তারপর বলল, আমি সাবধানেই থাকবো আব্বু, আপনি সাবধানে যাবেন, গাড়ি আস্তে চালাবেন, নয়তো আপনার মেয়েও কঠোর হতে পারে।
রাইসার মুখে এমন তরতরিয়ে কথা শুনে সবাই খুশি হলো। মেহেরিমা নয়ন আনন্দে বলে উঠল, তোমরা বরং বাবা মেয়ে মিলেই কঠোর হও, আমরা শাসিত হই। মাহতাব নয়ন রাইসার মাথায় হাত বুলিয়ে বলল, যাও আম্মু, আর তেজ আমার মেয়েকে সাবধানে নিয়ে যাবে। তেজ বলল, আমাকে শেখাতে হবে না, তুমি নিজের কাছে যাও। মাহতাব নয়ন বলল, তুমি বেশি করছো, আমি নিয়ে যাব, কিন্তু আমার কাছে মিটিংয়ের চেয়ে আমার মেয়ে আগে। মেহেরিমা নয়ন এবার হেসে ফেললেন, আচ্ছা অনেক হয়েছে মাহতাব, তুমি যাও, আর তেজ রাইসাকে ঠিকভাবে নিয়ে যাস, কোনো তাড়াহুড়ো নয়। তেজ সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, হুম। মাহতাব নয়ন গাড়ি থেকে সরে দাঁড়ালেন। তারপর মেহেরিমা নয়ন এগিয়ে এসে রাইসার গালে আলতো করে হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, যাও, হাঁটাচলা কম করে বসে থাকবে, আর কোনো সমস্যা হলে তেজকে বলবে, ফোন তো দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে কল করবে, কেমন? রাইসা এবার অল্প লজ্জা নিয়ে বলল, হ্যাঁ আম্মু। দুজনেই সরে যেতেই তেজ ধীরে ধীরে রাইসার সামনে এসে দাঁড়ালো, মুখ গম্ভীর করে বলল, গাড়িতে ওঠো। রাইসা দ্রুত গাড়িতে উঠে বসে গেল। তেজ দরজা বন্ধ করে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল গন্তব্যের উদ্দেশ্যে। রাইসা জানালার বাইরে তাকিয়ে আছে, আর তেজ মাঝে মাঝে আর চোখে রাইসার দিকে তাকাচ্ছে। আর এদিকে, রিম, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। রিমের তাচ্ছিল্য হাসি যেন বেড়ে গেল, চক্ষু ফুটে বিরক্তের রেশ টেনে বলল, আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে, নাটক করবেন না প্লিজ, আর আমাকে এভাবে বিরক্ত করা বন্ধ করুন। বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি এসব ভালোবাসা বুঝি না, আপনি অন্য মেয়ে খুঁজে নিন। নেক্সট আমাকে আর এসব বলতে আসবেন না, বলে রাখলাম, নয়তো খুব খারাপ হবে। নির্ঝর ভেঙে যাওয়া দৃষ্টিতে কেবল রিমকে দেখে গেল। কেন তাকে বিশ্বাস করে না? সে তো সত্যি সত্যিই ভালোবাসে। মজা ভেবেই কয়েকদিন বিরক্ত করেছে, কিন্তু পরে ধীরে ধীরে অনুভব করেছে সে রিমকে ভালোবেসে ফেলেছে, তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাই তো রোজ লুকিয়ে লুকিয়ে দেখে। বান্ধবীকে পেয়ে রিম আজকে সুখের জোয়ারে ভাসছে। মন মতো কতদিন পর ক্লাস করতে পেরেছে আর গল্পের ঝুড়ি খুলেছে। আস্তে আস্তে জানতে পারলো রাইসার ছোট্ট জীবনের করুণ গল্প। এই পরিবার রাইসার জীবনে কেবল সুখের ঠিকানা না, কষ্টের পর মানুষ সফলতা অর্জন করে, ঠিক যেমন রাইসা অবহেলার পর ভালোবাসা পেয়েছে। আর ইমরান, জিহাদ, ফাহিম তাকে নিজের বোন মনে করে। ফাহিম তার জন্য কি করে। এসব শুনতে শুনতে রাইসার একটু খারাপ লাগলো ফাহিমের সাথে ঝগড়া করা নিয়ে। সে তো ইচ্ছে করে এমন করে না, এক হাতে কখনো তালি বাজে কি না। কিন্তু অবশ্যই রিমের সতর্ক হওয়া উচিত, বড়দের সম্মান দেওয়া উচিত। রাইসা আজকে ভীষণ খুশি, তার প্রতিটা দিনই আজকাল আনন্দের হয়ে উঠেছে। জীবন চলতে গেলে কখনো থেমে যাওয়া উচিত নয়, হোঁচট খেতেই হয় হাঁটতে লাগলে। এর মানে এই নয় তুমি পড়েই থাকবে, উঠে দাঁড়িয়ে আবারও হাঁটতে হবে। জীবনের ঢেউ সাগরের ঢেউয়ের চেয়ে উত্তাল বেশি, মোড় নিতেও সেকেন্ড সময় নেয় না। সানজিদা ইমরানদের বাসায় ফিরে গেছে, সেখানে টিউশনি আছে, এখান থেকে গিয়ে ধরতে সময় লাগে। মেহেরিমা নয়ন বারণ করলেও ইমরানের মা সুফিয়া বেগম জোর করে নিয়ে গেছেন। মেয়েটাকে এতদিন ধরে দেখছে, কেমন যেন মায়া হয়ে গেছে। কতদিন বাড়িতে থাকে না, তিনিও অসুস্থ শরীর নিয়ে বেশি বাড়িতে আসতে পারেন না। সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। আজকে জিহাদ এসেছিল মার্জিয়াকে নিয়ে ঘুরতে। হঠাৎ করে গাড়ি স্টার্ট নিচ্ছে না, আশেপাশে কারো হেল্প নিবে তাও হবে না, কারণ এদিকটাই চারপাশে শুধু ঘন জঙ্গল। মার্জিয়া ভয় পেল, বেশ জোরেই বলল, কি হলো, গাড়ি থামালেন কেন? জিহাদ হেসে বলল, এত সুন্দর জঙ্গল, সাথে বউ ফ্রি, তাই গাড়ি দাঁড় করিয়েছি। বসার জন্য পারফেক্ট জায়গা, একেবারে ইউনিক, কেমন বলো? আমার তো দারুণ লাগছে নেমে এসে। মার্জিয়া খেপে গেল, একদম ফাজলামি করবেন না, এখানে মেরেই ফেলে দিব, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার ভয় করছে। আরে বাবা, আমি কি সাদে গাড়ি থামিয়েছি, স্টার্ট নিচ্ছে না, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। মার্জিয়া তবুও জানলা দিয়ে তাকিয়ে দেখে ভয় লাগছে, আবার চোখ ফিরিয়ে নিল। জিহাদ হেসে বলল, এত বড় মেয়ে হয়ে ভয় পাচ্ছ? দাঁড়াও, আমি আশেপাশে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মার্জিয়ার সাথে সাথে চিৎকার করে বলে উঠল, এই দাঁড়াও, আমাকে রেখে যাবে না, আমিও তোমার সাথে যাব। জিহাদ বলল, তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। মার্জিয়া বলল, তোমার বুদ্ধি আমি বুঝি না মনে করেছ, আমিও যাব। জিহাদ বলল, ঠিক আছে চলে এসো, হাঁটতে এত ইচ্ছে করছে যখন, আমি আর কি বলবো। মার্জিয়াও গাড়ি থেকে নেমে ধীর পায়ে জিহাদের পেছন পেছন ছুটছে। আহা, আসতে যাও না জিহাদ, অন্ধকারে আমার ভয় লাগছে। জিহাদ বলল, যান, আর আস্তে হেঁটেও লাভ নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, এটা জঙ্গল এরিয়া। মার্জিয়া বলল, তাহলে এখন কি হবে? জিহাদ বলল, তাহলে আর কি হবে, গাড়িতে চলো। মার্জিয়া আর জিহাদ ফের গাড়িতে ফিরে এলো। সেখানে আশপাশ কিছু খড়কুটে জ্বালিয়ে বসে পড়লো জিহাদ। ঘুরতে এসে এমন এক ফ্যাসাদে পড়বে জানলে কি আর আসতো। গাড়িটাকে মনে মনে হাজার গালি দেওয়া শেষ। মার্জিয়া দুহাত জুড়িয়ে জিহাদের পাশে বসে আছে। রাত যেন ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো। অন্ধকার গভীর হয়ে চারপাশে নেমে আসছে। ঝিঝি পোকার ডাক কানে লেগে যাচ্ছে, খুব কাছেই ডাকছে। আরো আগুনের ক্ষীণ লেলিহান শিখা বাতাসের তাড়নায় এদিক ওদিক করছে। জিহাদ একবার পাশ ফিরে তাকাতে দেখলো মার্জিয়া ঠোঁট ফুলিয়ে বসে আছে। মুচকি এসে বলল, কি হলো বউ, এত রাগ কিসের? মার্জিয়া চোখ রাঙিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে, কে বলেছিল এত ভেতরে আসতে? এখন যদি সারা রাত এখানেই থাকতে হয়? জিহাদ ভ্রু নাচিয়ে বলল, সারা রাত থাকতে হলে মন্দ কি,
জঙ্গলেই মঙ্গল, আর এখানে আমি তুমি, দেখো কি রোমান্টিক ওয়েদার। কেউ এরকম পরিস্থিতি উপভোগ করতে টাকা দিয়ে ব্যবস্থা করে, আর সেখানে আমরা বিনামূল্যে এসব উপভোগ করছি। একটু তো খুশি হও। মার্জিয়া বলল, চুপ করো, সবসময় শুধু ফাজলামি তাই না? জিহাদ একটু এগিয়ে এলো। ফাজলামি না, সত্যি বলছি, তোমাকে নিয়ে যেখানেই থাকি জায়গাটা আমার কাছে সুন্দর হয়ে যায়। মার্জিয়া থমকে গেল। এমন কথা জিহাদ সচরাচর বলে না। ছেলেটা বেশিরভাগ সময় দুষ্টুমি, খুনসুটি আর অকারণে জ্বালাতেই ব্যস্ত থাকে, কিন্তু হঠাৎ করে এমন এক নরম কণ্ঠে বলা কথাগুলো তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। মার্জিয়া চোখ সরিয়ে নিয়ে ধীরস্বরে বলল, অনেক শিখে গেছো দেখছি। জিহাদ হাসলো, তারপর বলল, শিখিনি, তোমাকে পেয়ে নিজে নিজেই হয়ে গেছে। বাতাসে হালকা শীত নামতেই মার্জিয়া অনিচ্ছা সত্ত্বেও একটু কেঁপে উঠল। সেটা জিহাদের চোখ এড়ালো না। নিজের জ্যাকেট খুলে তার কাঁধে জড়িয়ে নিল। মার্জিয়া অবাক হয়ে বলল, তুমি? জিহাদ বলল, আমি ঠিক আছি, তোমার ঠান্ডা লাগবে। মার্জিয়া বলল, তোমারও তো ঠান্ডা লাগবে। জিহাদ বলল, আমার গায়ে আগুন আছে। মার্জিয়া বলল, কোথায়? জিহাদ দুষ্টু হেসে ঝুঁকে একটু ফিসফিস করে বলল, এই আগুন নেভানোর জন্য তোমার ঠান্ডা লাগবে, তাই চুপ করে নিজের দিকে খেয়াল রাখো জান পাখি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।